সিরিয়ায় সামরিক অভিযান আরও জোরদারের হুঁশিয়ারি পুতিনের। সরকার পরিবর্তন নয়, আসাদকে অবশ্যই সরে যেতে হবে, মন্তব্য কেরির। ইরাক থেকে আরও কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা তুরস্কের। রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমাতে আলোচনায় বসতে আগ্রহী তুর্কি প্রধানমন্ত্রী। ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশীদের এবারের বিতর্কেও এগিয়ে হিলারি। নির্বাচনী তথ্য ভাণ্ডারে হস্তক্ষেপের ঘটনায় ক্ষমা প্রার্থনা স্যান্ডার্সের। এবং মার্কিন নাগরিকদের বাগদত্তাকে সে দেশে নেয়ার ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ। আবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে নিরাপত্তা বিভাগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। প্রয়োজন হলে সিরিয়ায় সামরিক অভিযান আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ার করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ায় সরকার পরিবর্তন নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র, তবে বাশার আল আসাদকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। এদিকে সিরিয়ায় শান্তির লক্ষ্যে নিউ ইয়র্কে বহুপক্ষীয় পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। সিরিয়ায় আইএস দমনে মার্কিন নেতৃত্বাধীন জোট, রাশিয়া এবং সরকারি বাহিনীর অভিযান চলছে। রুশ বিমান বাহিনী জানিয়েছে, সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত সিরিয়ায় দূরপাল্লার যুদ্ধ বিমান থেকে আইএস ঘাঁটি লক্ষ্য করে ১৫০০ বোমা ফেলা হয়েছে। এছাড়াও ছোঁড়া হয়েছে ২০টি ক্রুজ মিসাইল। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এটা তেমন কিছু নয়, তাদের ভান্ডারে আরও অস্ত্র আছে। রাশিয়ার সশস্ত্র বাহিনী তাদের সব ক্ষমতা প্রয়োগ করেনি সিরিয়ায়। আমরা সর্বাধুনিক অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করছি। আমাদের আরও বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম রয়েছে। যদি প্রয়োজন পড়ে আমরা সেগুলো ব্যবহার করতেও প্রস্তুত। শুক্রবার নিরাপত্তা পরিষদে গ্রহণ করা প্রস্তাবে সিরিয়ায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের কথা বলা হয়। এতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে স্পষ্ট করে কিছু বলা না হলেও মার্কিন নেতৃবৃন্দের বক্তব্যে স্পষ্ট বোঝা যায় যে আসাদের ক্ষমতাচ্যুতির বিষয়টি পুরোপুরি পরিত্যাগ করেনি যুক্তরাষ্ট্র। কয়েকদিন আগে রুশ টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাশার আল আসাদের ক্ষমতা ছাড়ার বিষয়টি জোর দিয়ে বলেন, আমরা সিরিয়ায় সরকার পরিবর্তন নিয়ে ভাবছি না, কোনো অভ্যুত্থানের কথাও ভাবছি না, তবে বাশার আল আসাদকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে, তা না হলে দেশটিতে গৃহযুদ্ধ বন্ধ হবে না। সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার জন্য চলছে জোর প্রচেষ্টা। ৪ বছরের বেশি সময় ধরে চলে আসা যুদ্ধ বন্ধে নিউ ইয়র্কে ১৭টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা শুরু করেছেন। যুক্তরাষ্ট্র ও রাশিয়া ছাড়াও এই আলোচনায় অংশ নিচ্ছেন তুরস্ক, সৌদি আরব, ইরান সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সিরিয়ার দামেস্ক প্রদেশে ইসরায়েলি রকেট হামলায় শীর্ষস্থানীয় এক হিজবুল্লাহ নেতা নিহত হয়েছে। লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সামির কোন্তার নামে ওই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ১৯৭৯ সালে ইসরায়েলে চালানো এক সন্ত্রাসী হামলার দায়ে সামির ২০০৮ সাল পর্যন্ত ইসরায়েলের কারাগারে ছিলেন। বন্দি বিনিময়ের আওতায় ২০০৮ সালে তিনি মুক্তি পান। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার দামেস্কের জার্মানা জেলার আল ইকবারিয়া শহরে রকেট হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় বেশ কয়েকজন আসাদ সমর্থক মিলিশিয়া কমান্ডারও নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। ইরাক থেকে আংশিক সেনা প্রত্যাহারের এক সপ্তাহের মাথায় আরও কিছু সংখ্যক তুর্কি সেনা ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে আঙ্কারা। ইরাক তুরস্ক উত্তেজনা কমিয়ে আনতে তুর্কি প্রেসিডেন্টের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আহ্বানের একদিন পরই শনিবার এই ঘোষণা দেয়া হলো। একইভাবে রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমিয়ে আনতে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে তুর্কি সরকার। তবে তুরস্কের বর্তমান সরকারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাল্লুজা শহরের কাছে মার্কিন জোটের বিমান হামলায় ২০ সেনা নিহতের তথ্য প্রকাশিত হলেও শনিবার দেশটির সামরিক বাহিনী এক সেনা কর্মকর্তা সহ ইরাকি বাহিনীর ৯ সদস্য নিহত হওয়ার খবর জানায়। দুপক্ষের ভুলের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার। মার্কিন বিমান হামলায় নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর শোক জানাই। এ বিষয়ে ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি তার কাছে দুঃখ প্রকাশ করেছি। একই স্থানে দুই পক্ষ পাশাপাশি যুদ্ধ করলে এমন ঘটতেই পারে। ইরাকের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে জোটের বিমান হামলায় ২ শতাধিক আইএস সদস্য নিহত হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র।
ইরাকে তুর্কি সেনা মোতায়েনকে এতদিন বৈধ বলে দাবি করে আসলেও এবার বিষয়টি নিয়ে বাগদাদের সঙ্গে ভুল বোঝাবুঝির কথা স্বীকার করল আঙ্কারা। এ মাসের শুরুতে আইএস নিয়ন্ত্রিত মসুলের কাছে জঙ্গি বিরোধী অভিযানে ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলে দেশীয় সেনা মোতায়েন করে তুরস্ক। ইরাকের বিরোধিতার পাশাপাশি আন্তর্জাতিক চাপের মুখে গত সপ্তাহে এদের মধ্যে আংশিক সেনা প্রত্যাহারের পর শনিবার আরও সেনা সরিয়ে নেওয়ার কথা জানায় তুর্কি পররাষ্ট্র দপ্তর। তবে কত সংখ্যক সেনা প্রত্যাহার করা হবে সে বিষয়ে জানানো হয়নি। এদিকে তুর্কি হামলায় রুশ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে মস্কো আঙ্কারা সম্পর্কে উত্তেজনা কমিয়ে আনতে চায় তুরস্ক। দুদেশের অর্থনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখার স্বার্থে চলমান রাজনৈতিক সংকট সমাধানে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন তুর্কির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। এক্ষেত্রে রাশিয়ার কোনো নির্দেশমূলক আচরণ মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। তবে রাশিয়া তুরস্কের জনগণের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চাইলেও বর্তমান সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের বর্তমান নেতৃত্ব চিরস্থায়ী হবে না বলেও উল্লেখ করেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। জঙ্গি সংগঠন আইএসের বেশিরভাগ তেলের ক্রেতা রাষ্ট্র তুরস্ক। নরওয়েজিয়ান প্রতিবেদনের বরাত দিয়ে সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে রাশিয়ার গণমাধ্যম আরটি। প্রতিবেদনে বলা হয়, ইরাক এবং সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে তুরস্কে পাচারকৃত এই তেল সেখানকার কালোবাজারে দ্বিগুণেরও কম দামে বিক্রি করা হয়। আর আইএসের এই তেল পাচারে সাহায্য করছে তুরস্কের কিছু সীমান্তরক্ষী। তুরস্কের তেল চোরাচালানের 3টি রুটের ব্যাপারে রাশিয়া সচেতন বলে এর আগে দেশটির পক্ষ থেকে জানানো হয়। আফগানিস্তানে আইএস জঙ্গিরা তালেবানের চেয়েও বড় হুমকি হয়ে উঠছে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাস্টন কার্টার। শনিবার আফগানিস্তান সফরে গিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাসুম স্ট্যানিকজাইয়ের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এছাড়া তিনি নানগরহার প্রদেশের জালালাবাদ শহরে অবস্থিত মার্কিন ঘাঁটিও পরিদর্শন করেন। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, গেল 6 মাসে আফগানিস্তানে আইএস সদস্যদের সংখ্যা 1000 থেকে 3000-এ পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে নানগরহার ও কুনার প্রদেশে আইএস সবচেয়ে বেশি শক্তিশালী। তুরস্কে গেল 4 দিনে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির 70 জন সদস্য নিহত হয়েছে বলে সে দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার তুর্কির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেন, কুর্দিরা তুরস্কের সীমান্তের ভেতর সহিংসতা করবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গেল বুধবার থেকেই তুরস্কে কুর্দি এবং সরকার বিরোধীদের ধরতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। প্রায় 10,000 তুর্কি সেনা সদস্য এই অভিযানে অংশ নিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতা খালেদ মিশাল। শনিবার রাজধানী ইস্তাম্বুলে এই দুই নেতার সাক্ষাতের খবরটি নিশ্চিত করে তুর্কির প্রেসিডেন্ট দফতর। বৈঠকে তুর্কি প্রেসিডেন্টকে ফিলিস্তিন সহ ওই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি অবহিত করেন মিশাল। শুক্রবার ইসরায়েল তুরস্ক আলোচনায় দুদেশের মধ্যে 5 বছরের রাজনৈতিক বৈরিতার অবসানের ঘোষণার একদিন পর হামাস নেতার সঙ্গে প্রেসিডেন্টের এই বৈঠক অনুষ্ঠিত হল। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে বিজেপি, অভিযোগ সোনিয়ার। গান্ধী পরিবারের বিরুদ্ধে মিথ্যাচারের পাল্টা অভিযোগ ক্ষমতাসীন দলের। ইয়েমেনের যুদ্ধবিরতির মাঝেই শনিবার হাদি সরকারের সেনাবাহিনীর সঙ্গে হাউথিদের সংঘর্ষে কমপক্ষে 68 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে দেশের সেনাবাহিনী জানিয়েছে সংঘর্ষে তাদের 28 জন সদস্য নিহত হয়েছে। অন্যদিকে হাউথিরা দাবি করেছে তাদের কমপক্ষে 40 জন সদস্য প্রাণ হারিয়েছে। ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিরতির ভঙ্গের অভিযোগ তুলে সুইজারল্যান্ডের শান্তি আলোচনা স্থগিত করে হাউথি বিদ্রোহীরা। শুক্রবার বন্দরনগরী তাইজ, রাজধানী সানা সহ বিভিন্ন অঞ্চলে তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে দুপক্ষ। এর আগেও একে অপরের উপর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে হাদি বাহিনী ও হাউথিরা। দিল্লির চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থী নির্ভয়াকে গণধর্ষণ ও খুনের মামলায় 3 বছর কারাদণ্ডের মেয়াদ শেষে আজই মুক্তি পেতে যাচ্ছে অভিযুক্ত এক আসামি। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, রোববার স্থানীয় সময় বিকেলে কিশোর সংশোধন কেন্দ্র থেকে ছাড়া পেতে পারে বর্তমানে 20 বছর বয়সী ওই যুবক। তার মুক্তি ঠেকাতে দ্রুত আইন সংশোধনের আহ্বান জানিয়েছে নির্ভয়ার পরিবার। এই ইস্যুতে ভারত জুড়ে বিক্ষোভের মধ্যেই
হিমাচলের এক 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক স্কুল শিক্ষককে। 2012 সালে দিল্লির চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থী নির্ভয়াকে পালাক্রমে ধর্ষণ ও খুনের মামলায় 4 আসামির ফাঁসির রায় হলেও সে সময় বয়স কম থাকায় 3 বছরের কারাদণ্ড দিয়ে কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানো হয় এক অভিযুক্তকে। 3 বছরের আটকাদেশ আর বাড়ছে না বলে দিল্লির হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে রোববারই ছাড়া পাওয়ার কথা বর্তমানে 20 বছরের ওই যুবকের। বহুল আলোচিত নির্ভয়া গণধর্ষণ মামলার এই আসামির মুক্তির প্রক্রিয়ায় ভারত জুড়ে বিক্ষোভ চলে। আর নির্ভয়ার পরিবারের আকুতি, দ্রুত আইন সংশোধন করে অপরাধীর মুক্তি প্রক্রিয়া স্থগিত হোক। আদালতের এমন সিদ্ধান্তে আমরা ক্ষুব্ধ। আমাদের প্রতিবাদের মধ্য দিয়ে সরকারের ঘুম ভাঙবে বলে আশা করছি। আগামী 24 ঘন্টার মধ্যে এখনকার আইন সংশোধন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি আমি। এমন ভয়ঙ্কর অপরাধীকে অতিরিক্ত অনুকম্পা দেখানো হয়েছে বলে মন্তব্য দিল্লির নারী অধিকার কর্মীদেরও। অভিযুক্তকে মুক্তি না দিতে প্রধান বিচারপতিকে চিঠি লিখেছি। উপরাষ্ট্রপতি হামিদ আনসারির সঙ্গে দেখা করে এই বিষয়ে অনুরোধও জানিয়েছি। আইনের ফাঁক গলিয়ে এমন ধর্ষক মুক্তি পেলে তা হবে ভারতের জন্য কলঙ্কজনক। একদিকে দিল্লিতে যখন পার পেতে যাচ্ছে নির্ভয়ার ঘাতক, ঠিক তখনই ভারতের হিমাচলে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জেল হাজতে পাঠানো হয়েছে অজয় কুমার নামের এক স্কুল শিক্ষককে। স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে স্কুটারে তুলে নিয়ে নির্যাতন করা হয় শিশুটিকে। এ ঘটনায় 42 বছর বয়সী অজয় কুমারের বিরুদ্ধে স্থানীয় শাহপুর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। ভারতে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে নিন্দা আর বিক্ষোভের পর বিক্ষোভ হলেও ক্রমেই বেড়ে চলেছে এ ধরনের ঘটনা। 2014 সালে ধর্ষণ, হয়রানি, অপহরণ আর স্বামীর হাতে নির্যাতনের মতো ঘটনা ঘটেছে 3,37,000। ইন্ডিয়ান ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য মতে 2013 সালের চেয়ে এ সংখ্যা 7% বেশি। জাহিদুর রহমান, সময় সংবাদ। রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে বর্তমান বিজেপি সরকার বিরোধীদের ওপর রাজনৈতিক উদ্দেশ্যমূলক আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। অন্যদিকে জনগণের কাছে বিজেপির ভাবমূর্তি নষ্ট করতেই কংগ্রেস এসব মিথ্যা অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি। এর আগে শনিবার ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, সহ সভাপতি রাহুল গান্ধী সহ দলের 6 নেতা জামিন পান। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 20 ফেব্রুয়ারি। শনিবার ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলার শুনানিতে গান্ধী পরিবারের নেতারা আদালতে হাজির হওয়ার আগেই ভারতের বিভিন্ন এলাকায় কংগ্রেসের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করে কংগ্রেস সমর্থকরা। দিনের শুরুতেই দিল্লির পাতিয়ালা হাউস আদালতের বাইরে অবস্থান নিতে দেখা যায় বিপুল সংখ্যক নেতাকর্মীকে। বিকেল 3টার কিছু সময় আগে আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন সোনিয়া গান্ধী সহ অন্যান্যরা। শুনানি শুরুর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলীয় নেতা ও তার ছেলেকে জামিনের আদেশ দেন আদালত। জামিন পাওয়ার পর কংগ্রেস কার্যালয়ে সভানেত্রী সোনিয়া গান্ধী সংবাদ সম্মেলনে বলেন, মামলার ভয়ে তারা ভীত নন এবং তারা তাদের লড়াই চালিয়ে যাবেন। আমি নির্দোষ বলেই ভয়হীন মনে আদালতে হাজির হয়েছিলাম। বিচার বিভাগের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। সত্য একদিন বেরিয়ে আসবেই। দুঃখের বিষয়, বর্তমান সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কাপুরুষের মতো সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে। তবে ন্যাশনাল হেরাল্ড ইস্যুতে মামলাকারী বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী জানান, 2016 সালের মধ্যে এই মামলা জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। সোনিয়া ও রাহুল গান্ধীকে জেলে ঢোকাতে পারবো বলে আশা করি। এখানে বিতর্কের কোনো অবকাশ নেই। এটা খুবই পরিষ্কার মামলা, কারণ তাদের দুর্নীতির প্রমাণ সহ সব কাগজপত্র এই আদালতে দাখিল করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়, দুর্নীতি ও কংগ্রেস একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। শীর্ষস্থানীয় বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি গণমাধ্যমে বলেন, জনগণের কাছে বিজেপির ভাবমূর্তি নষ্ট করতেই কংগ্রেস এসব মিথ্যা অভিযোগ করছে। কংগ্রেস দুর্নীতির ওপরই দাঁড়িয়ে আছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তারা যখন সরকারে ছিল তখনও দুর্নীতি করেছে, এখন বিরোধী দলে গিয়েও করছে। অপেক্ষা করুন, আদালতেই সব প্রমাণিত হবে। 2011 সালে ইয়াং ইন্ডিয়ান নামের এক কোম্পানি চালু করে ন্যাশনাল হেরাল্ডের শেয়ার হস্তান্তর করে গান্ধী পরিবার। এই ঘটনায় মালিকানা হস্তান্তরে আইন অমান্যের অভিযোগ এনে 2013 সালের জানুয়ারিতে মামলা দায়ের করেন সুব্রমণিয়াম স্বামী। 1938 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ন্যাশনাল হেরাল্ড পত্রিকা চালু করেন। কয়েক দশক ধরে অব্যবস্থাপনা ও ক্ষতির মধ্যে থাকায় 2008 সালে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। রঞ্জন শুভ্র, সময় সংবাদ।
ভারতের একটি শহরে গোপনে পরমাণু কর্মসূচি চলছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রনীতি বিষয়ক একটি পত্রিকা। পত্রিকাটি বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম পিটিআইও এই খবর প্রকাশ করেছে। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী কর্ণাটকের চল্লেকেরেতে এই শহরের নির্মাণ কাজ চলছে, যা শেষ হবে 2017 সাল নাগাদ। পাকিস্তান এবং চীনের সক্ষমতার বিষয়টি মাথায় রেখেই নিজেদের পরমাণু শক্তি আরও বাড়াতে প্রকল্পটি বাস্তবায়ন করছে ভারত। পত্রিকাটি এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকের বরাত দিয়ে এই খবর জানিয়েছে। এই তথ্য সত্যি হলে ভারতের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিমাণ আরও বাড়বে, যা থেকে নতুন করে আরও হাইড্রোজেন বোমা তৈরি করা যাবে। শহরটিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সেনা পরিচালিত সেন্ট্রিফিউজ ভবনও থাকবে। এছাড়া আরও থাকবে গবেষণাগার ও অস্ত্র পরীক্ষা চালানোর সুবিধা। তবে এই ব্যাপারে এখনও মুখ খোলেনি ভারত বা যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সব ক্ষমতা সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন সে দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার। শুক্রবার পাকিস্তান টেলিভিশনের একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি। তার মতে 2013 সালে নওয়াজ শরীফ ক্ষমতায় এলেও দেশের রাজনীতি থেকে সেনাবাহিনীর প্রভাব দূর করতে পারেননি। তখন বেসামরিক ক্ষমতা হস্তান্তর হয় কেবল নামেই। এছাড়া দেশের প্রধানমন্ত্রী অনুযায়ী যে ক্ষমতা থাকা দরকার তাও পাকিস্তানের প্রধানমন্ত্রীর নেই বলে মন্তব্য করেছেন তিনি। আর কাশ্মীর প্রসঙ্গে হিনা রাব্বানী খারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কাশ্মীর ভারত বা পাকিস্তান যে দেশেরই অন্তর্ভুক্ত হোক না কেন, সেখানকার মানুষের জীবনে যেন শান্তি ফিরে আসে, এটাই তার কাম্য। যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে B-52 বোমারু বিমান পাঠিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে দুদেশের মধ্যে সামরিক উত্তেজনা সৃষ্টি করছে বলে বেইজিং এর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। চীনা প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে শনিবার এই কথা বলা হয়েছে। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে দুটি মার্কিন বোমারু বিমান উড়ে যাওয়ার প্রেক্ষিতে এই কথা বলেছে বেইজিং। বিবৃতিতে দক্ষিণ চীন সাগরের আকাশে মার্কিন বিমানের চলাচল এবং অন্যান্য সামরিক তৎপরতা পুরো অঞ্চলকে সামরিকীকরণ করতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এদিকে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, চীনের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। রাশিয়ায় 300-এরও বেশি বিদেশি গুপ্তচরকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার রুশ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এই কথা বলেন তিনি। পুতিনের বরাতে রুশ গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে বিদেশি গুপ্তচরদের সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়া হবে। এ সময় তিনি দেশের প্রয়োজনে আরও সততার সাথে দায়িত্ব পালন করতে রুশ গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। এছাড়া চলতি বছরে রুশ নিরাপত্তা বাহিনী 30টিরও বেশি সন্ত্রাসী হামলা রুখে দিয়েছে বলেও জানান পুতিন। ইরানের আগামী পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের নিবন্ধন শুরু হয়েছে। শনিবার থেকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী 25 ডিসেম্বর পর্যন্ত। একই সময়ে বিশেষজ্ঞ পরিষদের প্রার্থীদের নিবন্ধনও শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন তথ্য পর্যালোচনার পরেই তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে। তবে আগামী নির্বাচনে কনজারভেটিভ ও সংস্কারবাদীদের পেছনে ফেলে মধ্যপন্থী দল অধিকাংশ আসনে জয়ী হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। উভয় পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন 2016 সালের 26 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, জাঁকজমকপূর্ণ আয়োজনে চীনের সানিয়ার হয়ে গেল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। বিজয়ের মুকুট জিতলেন স্পেনের মিরাইয়া লালাউনা। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প দুদিন আগে তার প্রশংসা করে দেয়া পুতিনের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। শনিবার আইওয়া অঙ্গরাজ্যে এক প্রচারণায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়া একসঙ্গে হলে যে কোনো শত্রুর মোকাবেলা করা সহজ হবে। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প পুতিন একে অন্যের প্রশংসা করে দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা করেন। শনিবারের প্রচারণায় ট্রাম্প সমর্থকদের বলেন, পুতিন যদি আমাকে যোগ্য মেধাবী বলে থাকেন, আমি মনে করি তিনি সেটা তার বিশ্বাস থেকেই বলেছেন। প্রচারণায় ট্রাম্পের দেয়া বক্তব্যের পর তার পরিবারের সদস্যরা মঞ্চে উঠে সমর্থকদের বড়দিনের শুভেচ্ছা জানান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশীদের বছরের শেষ বিতর্কেও এগিয়ে আছেন হিলারি ক্লিন্টন। শনিবারের এই বিতর্কে অংশ নেন দলের 3 হেভিওয়েট প্রার্থী হিলারি ক্লিন্টন, বার্নি স্যান্ডার্স ও মার্টিন ওমেলে। বিতর্কের শুরুতেই সম্প্রতি হিলারির নির্বাচনী তথ্য ভান্ডারে হানা ও তথ্য চুরির ঘটনায় হিলারির কাছে ক্ষমা চান স্যান্ডার্স।
এবারের বিতর্কে অস্ত্র নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সুবিধা ও মধ্যপ্রাচ্যে আইএসের বিরুদ্ধে যুদ্ধের বিষয়গুলো গুরুত্ব পায়। ডেমোক্রেটদের পঞ্চম ও বছরের শেষ নির্বাচনী বিতর্ককে ঘিরে 3 মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে স্থানীয় সময় শনিবার রাত 8টায় বিতর্ক শুরুর অনেক আগে থেকেই অ্যানসেম কলেজের বাইরে পছন্দের প্রার্থীর প্ল্যাকার্ড ব্যানার নিয়ে জড়ো হন তারা। তবে বিতর্কের বিষয়গুলো ছাপিয়ে গণমাধ্যমে জায়গা করে নেয় হিলারি স্যান্ডার্স সম্পর্কের তিক্ততার বিষয়টি। সম্প্রতি হিলারির নির্বাচনী তথ্য ভাণ্ডারে বার্নি স্যান্ডার্সের এক কর্মীর হানা ও তথ্য চুরির ঘটনাকে ঘিরে হিলারি স্যান্ডার্স সম্পর্কটা বেশ তিক্তই যাচ্ছিল। হিলারি এজন্য বার্নি স্যান্ডার্সকে দায়ী করলেও স্যান্ডার্স অবশ্য বলছেন সফটওয়্যার ত্রুটির কারণেই এমনটি হয়েছে। এমনকি এ ঘটনার জন্য দায়ী কর্মীকে বহিষ্কারও করা হয়েছে। জল আরও ঘোলা হওয়ার আগেই শনিবার সন্ধ্যায় বিতর্কের শুরুতে হিলারির কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেন ভারমন্টের সিনেটর। এই ঘটনায় আমি হিলারি ও সমর্থকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমরা যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করছি তাতে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এমন ঘটনায় যদি আর কারো নাম পাওয়া যায় তাকে গুলি করা হবে। ইসলামিক স্টেটকে পরাজিত করতে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরানো প্রয়োজন কিনা এমন প্রশ্নের জবাবে ম্যারিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও মেলে বেশ আগ্রাসী জবাব দেন। এটা কোথায় লেখা আছে যে কোন দেশের একজন স্বৈরশাসক কখন যাবে তা যুক্তরাষ্ট্র নির্ধারণ করবে? বিশ্বে আমাদের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তার মানে এই নয় যে আইএস এর মতো দানবকে ধ্বংস করতে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের অভিযান চালাতে হবে। একই প্রশ্নে হিলারি যুক্তরাষ্ট্রকে বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখার কথা বললেও জাতিসংঘে বিশ্ব নেতাদের সিদ্ধান্তের উপরই বিষয়টি ছেড়ে দেওয়ার পক্ষপাতী। আইএস যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের জন্যই হুমকি হয়ে উঠেছে, তাই তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের রণকৌশল থাকা উচিত। সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদই সিদ্ধান্ত নিয়েছে, আর যেহেতু এক্ষেত্রে নেতৃত্ব শূন্যতা আছে তাই সাফল্য লাভে যুক্তরাষ্ট্রকেই নেতৃত্ব দিতে হবে। আর বার্নি স্যান্ডার্স জানালেন আসাদকে সরানোর আগে আইএস বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে মনোযোগী হতে হবে। এছাড়া মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্রে জড়িয়ে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন জোরালো করলে নাগরিক নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হবে কিনা এমন প্রশ্নে মেলে পক্ষে মত দিলেও স্যান্ডার্স তার পূর্ব অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিয়ে ভারমন্টের নির্বাচনে একবার পরাজিত হয়েছিলেন তিনি। তবে হিলারিও অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষেই বলেন। এই বিতর্কে স্বাস্থ্য সুবিধা ও কর ব্যবস্থা নিয়েও কথা বলেন ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে বিতর্ক শেষে এখনো জনমত জরিপে এগিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন। হিলারির পক্ষে ৪৫% ডেমোক্রেটদের সমর্থন রয়েছে। অন্যদিকে বার্নি স্যান্ডার্সের পক্ষে 43% ও মার্টিন ও মেলের পক্ষে রয়েছে 11%। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। মার্কিন নাগরিকদের বিদেশি স্বামী বা স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিতে ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এখন থেকে এই ধরনের ভিসা আবেদন নিবিড়ভাবে পর্যালোচনা করবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদত্তা ভিসা বা কে ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের কথা উল্লেখ করে একটি সার্কুলার জারি করেছে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলোর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 9/11-এর সন্ত্রাসী হামলার পরও মার্কিন নাগরিক ও গ্রিন কার্ডধারীদের আত্মীয় স্বজনকে ভিসা প্রদানের ক্ষেত্রে অনেকটা নমনীয় নীতি পালন করে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডে অভিযুক্ত এক অস্ত্রধারীর কে ভিসায় যুক্তরাষ্ট্রের প্রবেশের তথ্য প্রকাশিত হবার পরই নড়ে চড়ে বসেছে হোয়াইট হাউস। মার্কিন নাগরিকদের বিয়ে করতে যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রয়োজনীয় কে ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের পাশাপাশি ভিসা পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সমন্বিত ওয়ার্কিং গ্রুপের ওপর। টেরোরিজম অ্যাক্টিভিটিস করার মতো যদি কারো কোনো খেয়াল থাকে ওদেরকে একটা ব্রেক তৈরি করে দিচ্ছে যে বি কেয়ারফুল, ইউ মাইট বি গট কট। যুক্তরাষ্ট্র চাচ্ছে না যে আমেরিকান এয়ারপোর্টে এসে কাউকে টার্ন ব্যাক করানো। এই জন্যই তারা চাচ্ছে যে এই জিনিসগুলো ওই সমুদ্রের ওপারেই, আটলান্টিকের ওপারেই যেন এই জিনিসটার ফয়সালা হয়ে যায়, এটা যেন আটলান্টিকের এই পারে না আসে। এখন থেকে আন্তদেশীয় গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, ইমিগ্রেশন এজেন্সি সমূহ হাতের ছাপ, চেহারা নিরীক্ষা সহ বিভিন্ন নিরাপত্তা তথ্য ও সন্ত্রাসী নজরদারি তালিকা ইত্যাদি স্তর পেরোতে হবে ভিসা আবেদনকারীকে। এছাড়া ভিসা পাওয়ার পর গ্রিন কার্ডের আবেদনের সময় পুনরায় একই প্রক্রিয়ায় স্ক্রিনিং করা হবে। এর আগে কে ভিসা ক্যাটাগরিতে বাগদত্তাদের যুক্তরাষ্ট্রে আনার অনুমতি দেওয়া হতো এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের 90 দিনের মধ্যে বিয়ে করে দেশে ফেরত না গিয়েই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারতেন। গত বছর মার্কিন
নাগরিক ও গ্রিন কার্ডধারীদের পরিবারের সদস্য, নিকটাত্মীয়, কর্মক্ষেত্রে স্পন্সর, বিশেষ অভিবাসী সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট 4,67,370টি ভিসা ইস্যু করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর মধ্যে বাংলাদেশি পরিবারের সদস্য হিসেবে 7,579টি ইমিগ্রেন্ট ভিসা দেয় যুক্তরাষ্ট্র। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইন্দোনেশিয়ার উপকূলে শতাধিক যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া 22 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। শনিবার সন্ধ্যায় দেশটির সুলাওয়েসি দ্বীপের কাছে জাহাজটি ডুবে যায় বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। মেরিনা বারু নামের জাহাজটি সুলাওয়েসির কোলাকা থেকে দক্ষিণ সুলাওয়েসির দিকে যাচ্ছিল। ইন্দোনেশীয় পুলিশ জানিয়েছে জাহাজটিতে 14 শিশু সহ অন্তত 120 জন যাত্রী ছিল। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে রওনা হওয়ার কিছুক্ষণ পরে জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন তারা। বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতে প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত বিল পাশের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। পোল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। দক্ষিণ কোরিয়ায় শ্রমিক নীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ইথিওপিয়ায় গত 3 সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 75 জন। এদিকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 2 ফিলিস্তিনির মৃতদেহ নিয়ে বিক্ষোভ করেছে শত শত ফিলিস্তিনি। পোল্যান্ডের 20টির বেশি শহরে শনিবার সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশে অংশ নেয় অন্তত 20,000 মানুষ। দেশটির সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্যে সাংবিধানিক আদালতের উপর নিয়ন্ত্রণের পদক্ষেপ নেয় বিক্ষোভ করে তারা। সরকারের এ পদক্ষেপ গণতন্ত্রের পথে বাধা বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা। সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল শহরে। শ্রমিক ইউনিয়নের ডাকা বিক্ষোভ সমাবেশে দেশটির বর্তমান শ্রম নীতি সংস্কারের সমালোচনা সহ তাদের কর্মস্থলে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানানো হয়। দক্ষিণ কোরিয়া সরকার শ্রম সংস্কার বিল পাশ করার জন্য জাতীয় পরিষদের স্পিকারকে চাপ দিচ্ছে, তাই আমরা এখানে শ্রম সংস্কার বন্ধের দাবি নিয়ে এসেছি। এছাড়াও সরকার কোরিয়ান শ্রমিক ইউনিয়নের নেতাকে আটক করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইথিওপিয়ায় গত 3 সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভ করে আসছে দেশটির অরোমা সম্প্রদায়ের সদস্যরা। দেশটির সরকার কোনো ধরনের ক্ষতিপূরণ ও বিকল্প ব্যবস্থা ছাড়া অরোমিয়া অঞ্চলের বেশ কিছু ভূমি অধিগ্রহণের পদক্ষেপ নেওয়ার পর থেকে বিক্ষোভ করছে তারা। দেশটিতে চলা বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত 75 জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এদিকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত 3 ফিলিস্তিনির মধ্যে 2 জনের মৃতদেহ নিয়ে শনিবার বিক্ষোভ করেছে শত শত ফিলিস্তিনি। শুক্রবার গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয় তারা। পুলিশের দিকে ঢিল ছোড়া এবং এক পুলিশকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করায় তাদের হত্যা করা হয় বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ। শিরিন আক্তার, সময় সংবাদ। চীনের বেইজিংয়ে ধোঁয়াশার কারণে রেড অ্যালার্ট জারির মেয়াদ বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে চীনের আবহাওয়া অধিদপ্তর। বায়ু দূষণ মাত্রাতিরিক্ত হয়ে যাওয়ায় বেইজিংয়ে গত কয়েক সপ্তাহ ধরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। প্রথমে ইয়েলো অ্যালার্ট জারির পর ধোঁয়াশার মাত্রা বৃদ্ধি পাওয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এখন বায়ু দূষণের মাত্রা 300 এর উপরে রয়েছে। 201 এর নিচে নেমে গেলে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার মেলবোর্নের কাছে ভিক্টোরিয়া প্রদেশে তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে কাজ করছে 300-এরও বেশি ফায়ার সার্ভিসের কর্মী। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় শনিবার ভিক্টোরিয়ায় বিভিন্ন স্থানে 300-এরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে স্কটসবার্নের কাছে 3000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। ধ্বংস হয়েছে বেশ কিছু ঘরবাড়ি ও অবকাঠামো। দুর্ঘটনা এড়াতে দাবানল থেকে কয়েকশো কিলোমিটার দূরে ওয়ান্ডি নর্থ শহরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। শীতকালীন ছুটি কাটাতে হাওয়াই পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার স্ত্রী মিশেল ওবামা ও 2 মেয়ে মালিয়া ও সাশাকে নিয়ে পার্ল হারবারে পৌঁছান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অ্যাডমিরাল হ্যারি হ্যারিস। ছুটি কাটাতে যাওয়ার আগে আগামী বছরের নতুন উদ্যমে কাজ শুরু করতে দেশটির সরকারি ছুটির তালিকা ঘোষণা করেন তিনি।
যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে হলিউডের ব্লকবাস্টার সিরিজ স্টার ওয়ার্স এর নতুন ছবি দ্য ফোর্স অ্যাওয়েকেন্স। আর এই ছবিকে কেন্দ্র করে স্টার ওয়ার্স ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। যুক্তরাষ্ট্রের বেশ কিছু এলাকায় ছবিটি মুক্তি পাওয়ার আনন্দে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করেন তারা। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস, স্যান ডিয়েগো, সান ফ্রান্সিসকো এবং সিয়াটলে হাজার হাজার স্টার ওয়ার্স ভক্তরা কয়েকটি দলে ভাগ হয়ে ছবিটির আদলে ব্যতিক্রমী এক কৃত্রিম আলোক যুদ্ধে মাতেন। স্টার ওয়ার্স ছবিটির প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্যই এই আয়োজন করেন তারা। আয়োজকরা জানান, অনলাইনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে স্টার ওয়ার্স ভক্তদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পুরো আয়োজনটির পরিকল্পনা করেন তারা। শনিবার কৃত্রিম এই আলোক তরবারি যুদ্ধে অংশ নিতে লস অ্যাঞ্জেলসের পার্শিং স্কোয়ারে জড়ো হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা 7,000 স্টার ওয়ার্স ভক্ত। যদিও আয়োজন শেষে এই সংখ্যা 10,000 ছাড়িয়ে যায় বলে জানান আয়োজকরা। আর কেবলমাত্র অনলাইনের মাধ্যমে বিপুল সংখ্যক স্টার ওয়ার্স ভক্তদের এই ব্যতিক্রমী আয়োজন এরই মধ্যে রেকর্ড খাতায় নাম লিখিয়েছে বলেও দাবি তাদের। deadline.com ওয়েবসাইটের তথ্য মতে মুক্তি পেয়ে এর মধ্যে যুক্তরাষ্ট্রে উদ্বোধনী সপ্তাহে আয়ের দিক থেকে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে স্টার ওয়ার্স। প্রথম সপ্তাহে ছবিটি আয় করে নিয়েছে রেকর্ড $25 কোটি। শাশ্বত সত্য, সময় সংবাদ। এবার বিশ্বের সেরা সুন্দরীর খেতাব জিতেছেন স্প্যানিশ বিউটি মিরাইয়া লালাউনা রয়ো। চীনের সানিয়ায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার মাথায় মুকুট পরিয়ে দেয়া হয়। আর প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন রুশ সুন্দরী সোফিয়া নিকিচুক। চারপাশে টান টান উত্তেজনা। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের প্রধান জুলিয়া মোরলে ঘোষণা করলেন স্পেনের নাম। সাথে সাথেই আনন্দে আত্মহারা স্প্যানিশ সুন্দরী মিরাইয়া লালাউনা রয়ো। নাম ঘোষণার পরপরই 2015 মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেন বিদায় মিস ওয়ার্ল্ড রোল্যান্ড স্ট্রস। সুন্দরী মিরাইয়া বার্সেলোনার বাসিন্দা, পড়ছেন ফার্মাসিতে। পিয়ানো বাজাতেও পারদর্শী 23 বছর বয়সী মিরাইয়া। আর এই নীল নয়নাই স্পেনকে প্রথম বিশ্ব সুন্দরী খেতাব অর্জনের সৌভাগ্য এনে দিলেন। 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার মিরাইয়ার ইচ্ছা মডেল হওয়ার। বিশ্ব সুন্দরীর দৌড়ে দ্বিতীয় হলেন রুশ সুন্দরী সোফিয়া নিকিচুক। আর তৃতীয় খেতাব জয় করলেন মিস ইন্দোনেশিয়া। এবারে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা নিয়ে শুরু থেকেই ছিল নানা বিতর্ক। চীনা ধর্মীয় নীতি সমালোচনা করায় মিস কানাডাকে চীনে ঢুকতেই দেওয়া হয়নি। তাছাড়া এবারই প্রথম বিকিনি প্রতিযোগিতার আয়োজন হয়নি সুন্দরীদের মেলায়। তানজিম মুনিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিয়ায় সামরিক অভিযান আরও জোরদারের হুঁশিয়ারি পুতিনের। সরকার পরিবর্তন নয়, আসাদকে অবশ্যই সরে যেতে হবে, মন্তব্য কেরির। ইরাক থেকে আরও কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা তুরস্কের। রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমাতে আলোচনায় বসতে আগ্রহী তুর্কি প্রধানমন্ত্রী। ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশীদের এবারের বিতর্কেও এগিয়ে হিলারি। নির্বাচনী তথ্য ভান্ডারে হস্তক্ষেপের ঘটনায় ক্ষমা প্রার্থনা স্যান্ডার্সের। এবং মার্কিন নাগরিকদের বাগদত্তাকে সে দেশে নেয়ার ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ। আবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে নিরাপত্তা বিভাগ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।